দর্শক, বাজেটের শুল্ক কর নীতি এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সভাপতি দৌলত আক্তার মালা। স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, আপনি বহু বছর সাংবাদিকতার সাথে আছেন, বহু বছর জাতীয় রাজস্ব বোর্ডকে ঘিরে আপনার অসংখ্য রিপোর্ট আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বিশাল বড় টার্গেট জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়েছে, 6,04,000 কোটি টাকার টার্গেট। এই যাবৎকালের ইতিহাস ঘেটে আমরা এনবিআর এর সক্ষমতার যে নজির পেয়েছে, সেই নজির থেকে 6,04,000 কোটি টাকা আদায় করা এনবিআর এর পক্ষে কতটা সম্ভব? ধন্যবাদ আপনাকে এবং স্টার নিউজকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যে বাজেটটা আমরা দেখেছি বেশ বড় একটা বাজেট, এবং সেখানে যে রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় 6,04,000 কোটি টাকা। আয় যদি না হয়, ব্যয় আসলে কোথা থেকে করবে সরকার? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, এই যে চলতি অর্থ বছরে যে রাজস্ব আদায় পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে 1 লাখ কোটি টাকার মতো একটা ঘাটতি হবে। তার মানে আগামী অর্থ বছরের যে টার্গেট, সেটা যদি অ্যাচিভ করতে চায় এনবিআরকে কিন্তু 51% গ্রোথ করতে হবে, মানে 51% প্রবৃদ্ধি করতে হবে, বেশি রাজস্ব আদায় করতে হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই হয় নাই। এবং আমাদের যে অর্থনীতি, আপনি জানেন যে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে আসলে এই রেভিনিউটা কোথা থেকে আসবে, এবং রেভিনিউ টার্গেট যেটা করা হয় সেটা যদি না আসে, সরকারের কিন্তু ঋণ নির্ভরতাটা বেড়ে যায়। তো এখানে আসলে খুবই দুশ্চিন্তার বিষয়। এবং আপনি বাজেটের দিকে যদি তাকান, দেখবেন প্রচুর কর ছাড় দিয়েছে কিন্তু এবার বাজেটে লোকাল ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্টকে এনকারেজ করার জন্য। এটা অবশ্যই খুব ভালো একটা বিষয় যে ইনভেস্টমেন্ট না হলে আমাদের এমপ্লয়মেন্ট কোথা থেকে আসবে, কিংবা ইকোনমি কিভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু এখানে আসলে রাজস্ব কোথা থেকে আসবে সেটার কিন্তু সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমরা পাই না। আমরা প্রতিবারই আসলে এক্সপেক্ট করি, যেমন অনেক আগে এক সময় ক্যাবিনেটের জন্য একটা সামারি তৈরি করা হতো যে এই যে ট্যাক্সের বিভিন্ন ট্যাক্স ছাড় এবং ট্যাক্স আরোপ, সেটার ফলে কত টাকা রাজস্ব আসবে এবং কত টাকা রাজস্ব ক্ষতি হবে। এবার সেরকম কিছু আসলে তৈরি করা হয়নি কিংবা দেখিনি। সরকার যদি একটু ট্রান্সপারেন্ট কিংবা স্বচ্ছতার মাধ্যমে এই জিনিসটা করতো, যে কোথায় কোথায় ব্যয় হবে সেটা কিন্তু বাজেটে সুস্পষ্টভাবে লেখা আছে, কিন্তু কোথা থেকে আয় হবে সেই খাতগুলো কি, কর আরোপের মাধ্যমে কোথা থেকে সরকার আয় আশা করছে, কিংবা আমাদের আসলে রাজস্বর গতি প্রকৃতিটা কীরকম হবে, সেটা কিন্তু সেই স্বচ্ছতাটা আমরা দেখিনি, কিংবা সেটা ট্রান্সপারেন্টলি আমাদেরকে বলা হয়নি। বলা হয়েছে ইনকাম ট্যাক্স থেকে এত, কাস্টমস থেকে এত, ভ্যাট থেকে এত, কিন্তু সেখানে যে করের যে নীতি পরিবর্তন কিংবা ট্যাক্স মেজার এবং অন্যান্য খাতে কর আরোপ, সেখান থেকে আসলে কোথা থেকে কত আসবে। টোব্যাকো সেক্টরে ট্যাক্স আরোপ করা হচ্ছে, টোব্যাকো সেক্টরের থেকে সরকার কত আশা করছে যে আগামী অর্থ বছরে কত টাকা রেভিনিউ আসবে, কিংবা লোকাল ইন্ডাস্ট্রিকে প্রচুর ছাড় দিয়েছে, সে ছাড়ের ফলে আসলে সরকারের কত টাকা লোকাল ইন্ডাস্ট্রিকে এই ছাড়ের প্রণোদনা হিসেবে সরকার দিচ্ছে কর ছাড়ের, কারণ এই করটা তো আসতো নিশ্চয়ই যদি ছাড় না দিতেন। তো এটা আসলে আমরা ওরকম ক্লিয়ারলি দেখি না। যেহেতু দেখি না, সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা কাজ করে যে এই বাজেটটা আসলে বাস্তবায়নটা হবে কীভাবে, যদি কোথা থেকে আয় নিয়ে সরকার এই বাজেটটা বাস্তবায়ন করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাসের শুরুতে যখন স্যালারি আমরা পাই, তখন ইচ্ছে মতো খরচ করে ফেলি এবং চিন্তা করি যে মাস শেষে দেখা যাবে। সরকারের এই বাজেটটা কি এই নীতিতেই যাচ্ছে যে যা হবে পরে দেখা যাবে? কারণ একদিকে আপনি বলছিলেন যে অনেকগুলো জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে যেখান থেকে সরকারের সম্ভাব্য রাজস্ব আদায় হতো, পাশাপাশি বিপুল পরিমাণের একটা টার্গেট এনবিআরকে দেওয়া হয়েছে এনবিআর এর ইতিহাস জানা সত্ত্বেও। আসলে কেন সরকার কি চিন্তা ভাবনা থেকে এমনটা করছে? যদি সাংবাদিক হিসেবে নার্ভস বোঝার কথা বলি, এই নার্ভসটা আপনি বুঝতে পেরেছেন কিনা? নার্ভসটা যেটা সরকারও বলার চেষ্টা করেছে, আপনি দেখবেন যে কালকে যে পোস্ট বাজেট প্রেস কনফারেন্স আছে, সেখানে অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে কোথা থেকে আসলে সরকার রাজস্ব কিংবা আয়ের চিন্তাভাবনা করছে। সরকার প্রচুর প্রণোদনা দিয়েছে, সেখানে সরকার আশা করছে যে সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট হবে, প্রচুর চাকরি বৃদ্ধি হবে, ইকোনমি ঘুরে দাঁড়াবে। বিভিন্ন সেক্টরে যদি প্রণোদনা দিয়েছে, এটার সুফল হিসেবে কর আদায় হবে। কিন্তু দেখেন, একটা প্রণোদনা কিংবা একটা লোকাল ইন্ডাস্ট্রিকে যদি আপনি সাপোর্ট করেন, এটার কিন্তু আউটকাম আসতে একটু সময় লাগে। 1 বছরে যে সেই কোম্পানিটা ইনভেস্ট করে কিংবা সেই সেক্টরটা ইনভেস্ট করে খুব বড় আকারের সরকারকে রাজস্ব দিতে পারবে, সেটা আশা করাটা কতটুকু সঠিক সেই
বিষয়ে আমাদের আসলে সন্দেহ আছে। তো আপনি যেটা বলেছেন যে আমরা বলি যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, কিন্তু প্রতি বছরই কিন্তু একটা ঘাটতি হয়। সরকার যে আয় করতে চায় সেই আয়টা সে করতে পারে না। একটু আগে বলেছিলাম যে 1 লাখ কোটি টাকার মতো শর্টফল হবে। এটা কিন্তু প্রতি বছরেরই একটা ধারা। কিন্তু অনেক বড় যখন শর্টফল হয়ে যায়, আমরা যেটা বলি যে ফিসক্যাল স্পেসটা খুব সংকীর্ণ হলে, তখন কিন্তু সরকার আপনার এডুকেশনে যে অ্যালোকেশনটা রেখেছে কিংবা দিতে চায়, হেলথে যে অ্যালোকেশনটা দিতে চায়, কিংবা সোশ্যাল সেফটি নেটে যে বরাদ্দটা রাখতে চায়, সেটা কিন্তু সরকারের জন্য কঠিন হয়ে যায়। আপনি দেখবেন যে বাজেট কিন্তু কমিয়ে আনে, হ্যাঁ, এবং অনেক কিছু কাটছাট হয়। এডিপি ইমপ্লিমেন্টেশন, যেমন ডেভেলপমেন্ট বাজেটটা, সেটাকে একটু কমিয়ে আনে। যেমন এবার আপনি দেখেন যে আমাদের ডেভেলপমেন্ট বাজেট কিংবা উন্নয়ন ব্যয় অনেক কমিয়ে এনেছে এবার, এবং সেটার ইমপ্লিমেন্টেশনও কিন্তু কম, মাত্র 41% ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেটা করেছে, এটা এডিপি ইমপ্লিমেন্টেশন বলি, সেটা মানে অর্ধেকেরও কম। তো যেখানে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কম হয়, সেখানে তো অর্থনীতির গতি প্রকৃতি আসলে থেমে যায়। এবার তো আমরা দেখতে পেয়েছি যে সরকারের পরিচালন ব্যয় এবং সম্ভাব্য আয় দুইটা প্রায় এক সমান, তো পুরোটাই বলা যায় ঋণ নির্ভর বার্ষিক উন্নয়ন কর্মসূচি হতে পারে। এবার যদি একটু কালো টাকা সাদা করার বিষয়ে আসি, এনবিআর এর যে এবার অর্থ বিধি যেটা দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে, সেখানে একটা ক্লজ যেটা আমরা দেখতে পেয়েছি যে আবাসন খাতে যদি কেউ কেনা বেচা করে, সেখানে আয়ের উৎসটা জানতে চাওয়া হবে না। এটা দিয়ে তো একটা কালো টাকা সাদা করার সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এনবিআর চেয়ারম্যান বলছে এমন কোনো সুযোগ নেই। আসলে বিষয়টা হচ্ছে কি, একটু পরিষ্কার করে বলবেন? বিষয়টা আসলে আপনি দেখবেন যে আমাদের মৌজা ভ্যালু এবং মার্কেট ভ্যালু ল্যান্ডের এবং অ্যাপার্টমেন্টের একটু ভিন্ন আছে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জেনুইন ট্যাক্স পেয়ার, যে অনেস্ট ট্যাক্স পেয়ার, সে যখন কোনো কিছু বিক্রি করলো কিংবা কিনলো, তখন যে মৌজা ভ্যালু এবং মার্কেট ভ্যালু যে ডিফারেন্সটা, সেটা সে আর ট্যাক্স ফাইলে দেখাতে পারে না, কারণ ওটা তো সরকার নির্ধারিত একটা ভ্যালু, আর মার্কেট ভ্যালু যেটা, সেটা তো সরকারের নির্ধারিত কোনো ভ্যালু না। সেক্ষেত্রে একটা টাকা কিন্তু অপ্রদর্শিত রয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক সময়ই ট্যাক্স অফিসিয়ালরা কিংবা যারা অনেস্ট ট্যাক্স পেয়াররা, তারা বলে যে আমি না চাইলেও আমার অপ্রদর্শিত আয় রয়ে যাচ্ছে, যেটাকে আমি কোনোভাবে দেখাতে পারছি না। কিন্তু এবার যেটা করেছে, এটা আপনি দেখেছেন যে কালো টাকা সাদা করার সুবিধা অনেকবারই দেয়। এবার যেটা করেছে যে 20% একটা পেনাল ট্যাক্স দিয়েছে, যে একজন অনেস্ট ট্যাক্স পেয়ার, আমি রেগুলার ট্যাক্স পেয়ার, আমি রেগুলার যে টাকাটা দিই, ট্যাক্স দিই, সেটার সাথে যাতে 20% একটা গ্যাপ থাকে, যে আমি দেইনি কিংবা দেখাইনি, সেক্ষেত্রে আমি একটা জরিমানা দিলাম 20%। কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, এটা কি কালো টাকা না সাদা টাকা নাকি অন্য কোনো রঙের টাকা, সেটা আপনি কিভাবে ডিফাইন করবেন? কারণ এখানে তো লেখা আছে যে আপনি সোর্স কেউ জানতে চাইবে না যে এই টাকাটা কোথা থেকে আয় হয়েছে। সে আয়ের সোর্স যখন জানতেন, ট্যাক্স অফিসিয়ালরা জানতে চাইবে না কিংবা তাদেরকে জানানোর বাধ্যবাধকতা থাকবে না, সেটাকে আমি ইলগটেন মানি কিংবা কিভাবে দুর্নীতির মাধ্যমে আয় করা মানি, সেটা দিয়ে আমি ল্যান্ড কিনেছি, অ্যাপার্টমেন্ট কিনেছি, এটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যায়। তো সেক্ষেত্রে সরকার যেহেতু এখানে কিছু একটা চাচ্ছে যে ফর্মাল ইকোনমিতে টাকাটা আসুক, সেক্ষেত্রে সোর্স ডিসক্লোজ করার একটা প্রভিশন সরকার রাখতে পারতো, তাহলে আসলে এটা নিয়ে এত কথা কিংবা এত সমালোচনা হতো না। এর আগেও আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন একদম চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও আবাসন খাতে অনেক সম্পদ আমরা দেখেছি। এই ধারাবাহিকতার সামনেও আসার একটা সংশয় কিন্তু আমরা দেখতেই পারি সামনে। এবার যদি একটু করের আওতা নিয়ে আসি, একটা অভিযোগ ব্যবসায়ীরা সবসময় করছে যে আমরা যারা অনেস্ট ট্যাক্স পেয়ার রয়েছে, আমাদের উপরই বোঝাটা বারবার আসে, সরকার করের আওতাটা বাড়াচ্ছে না। আসলে এই আওতাটা বাড়ানো সম্ভব হচ্ছে না কেন? ধন্যবাদ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে করের আওতা যদি না বাড়ে, আপনি দেখেন আমাদের ট্যাক্স বেস কিন্তু খুবই সংকীর্ণ। মাত্র 50 লাখ ট্যাক্স পেয়ারের আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিট করে প্রতি বছর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, এবং কোম্পানির ক্ষেত্রে তো আরও খারাপ, প্রায় 40,000-এর নিচে কোম্পানি ট্যাক্স রিটার্ন দেয়, মানে তার বছরে আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে সেই হিসাবটা দেয়। কিন্তু সরকারের অন্য এন্টিটির কাছে কিন্তু লিস্টেড আছে, রেজিস্টার্ড আছে, যে সরকার আসলে আমাদের দেশে কতগুলো কোম্পানির রেজিস্টার্ড আছে। আপনি জানেন যে RGSC যেটা আছে, সেখানে কিন্তু
কতগুলো কোম্পানি রেজিস্টার্ড আছে সেটা তাদের একটা তালিকা আছে, প্রায় 3 লক্ষর মতো কোম্পানি রেজিস্টার্ড আছে। ওয়ারেজ আমাদের এখানে দিচ্ছে 40,000 কোম্পানি ট্যাক্স রিটার্ন দিচ্ছে। তাহলে এই গ্যাপটা, এটা কিন্তু সরকারের দুটো বিভাগই, তারা কিন্তু ইন্টারকানেক্টিভিটি করতে পারে, যে আপনার যে কোম্পানিগুলো আছে সেটার নাম দেন, আমরা দেখব যে তারা আসলে জীবিত না মৃত না চলে গেছে, কেন তারা ট্যাক্স রিটার্ন দিচ্ছে না। কারণ আমাদের ট্যাক্স আইন অনুযায়ী কিন্তু প্রতিটা কোম্পানির ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আসলে এই রিকনসিলিয়েশনটা যতদিন না হবে ততদিন কিন্তু আপনার এনফোর্সমেন্ট কিংবা ট্যাক্সের বেসটা বাড়বে না। আরেকটা বিষয়, আমাদের তো প্রচুর আসলে ম্যানুয়াল সিস্টেম এখনও কিন্তু ট্যাক্সের মধ্যে রয়ে গেছে। যে আপনি অটোমেশন বলেন, অনেক কিছু দেখা যায় পার্শিয়াল অটোমেশন, অর্ধেক অটোমেশন হয়েছে, বাকিটা আপনাকে প্রিন্ট আউট নিয়ে ওই কর্মকর্তার টেবিলে যেতে হচ্ছে। এই পার্শিয়াল অটোমেশন যদি হয়, আপনি কোনোভাবেই ইনফর্মাল ইকোনমি কিন্তু ট্র্যাক করতে পারবেন না। যেটা বলে যে অনেক টাকা যেটা আমরা ট্যাক্স হিসেবে দেই কিন্তু সরকারের কোষাগারে যায় না। আপনি জানেন যে ভ্যাটকে আমরা বলি যে রিগ্রেসিভ একটা ট্যাক্স, ভ্যাট। কারণ একজন রিক্সা চালক, খেটে খাওয়া মজুর থেকে শুরু করে একদম খুব ধনী, তিনিও কিন্তু একই পরিমাণে ভ্যাট দেন। তো যে টাকাটা আমরা সরকারের কাছে দিচ্ছি, সেই টাকাটা কি আসলে পাবলিক এক্সচেকারে যাচ্ছে? ভ্যাটের অটোমেশন নিয়ে প্রচুর কথা, প্রচুর স্টোরি আমি নিজেও লিখেছি। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, ভ্যাট অটোমেশন প্রজেক্ট, প্রায় 690 কোটি টাকার প্রজেক্ট। সেখানে 450 কোটি টাকার মতো খরচ হয়েছে, বাকি টাকা কিন্তু ফেরত গেছে। কিন্তু মাত্র দুটো সেক্টর অটোমেশন হয়েছে, ভ্যাট রেজিস্ট্রেশন অ্যান্ড ভ্যাট রিটার্ন। সেটাও কিন্তু কিছুদিন পর পর ওয়েবসাইট কোলাপস করে। কেন কোলাপস করে? সবসময় আমরা একটা জিনিস বলে আসছি যে যারা মেশিনের পেছনে থাকে তাদেরও কিন্তু সদিচ্ছার দরকার আছে, যে আপনি মেশিনটাকে যে কমান্ডটা দেবেন, রাইটলি আপনি কমান্ড দিতে চাচ্ছেন কিনা, কিংবা আপনি আসলেই সরকারের রাজস্ব সরকারি কোষাগারে পৌঁছে দেওয়ার যে দায়িত্বপ্রাপ্ত, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন কিনা। আমরা জ্বালানি সংকটের সময় দেখেছি সরকার বলা যায় খুব দ্রুত একটা অ্যাপ তৈরি করে সেটা সবাইকে ওইটার মাধ্যমে আনার সম্ভব করে দেখিয়েছে। তো এবার যে টার্গেটটা এনবিআরকে দেয়া, এটা অর্জন করার জন্য যেটা সরকার নিজেও বলছে যে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই, করতেই হবে। তো কি মনে হচ্ছে কতটা বাস্তবায়ন, কত দ্রুত বাস্তবায়ন সম্ভব হতে পারে? এটা ভালো বলেছেন, কারণ আপনি দেখবেন যে বাজেটে একটা বিষয় আছে যে জাতীয় রাজস্ব বোর্ড ইন্টারকানেক্টিভিটি করবে, যে এনবিআর এর সাথে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, ব্যাংকস, ইউটিলিটি সার্ভিসেস, মানে এই যে পাওয়ার গ্যাস কানেকশন যারা দেয়, সব কিছুর সাথে একটা ইন্টিগ্রেশন থাকবে, সেন্ট্রাল ইন্টিগ্রেশন সিস্টেম, মানে একটা সিস্টেম, একটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকবে যেখানে সমস্ত ডেটাবেসগুলো এখানে আসবে। এটা যদি করতে পারে সরকার, তাহলে কিন্তু এই অনেক করের যে লুপহোলস কিংবা করের যে ফাঁকি এবং ট্যাক্স বেস যে আমাদের খুব ন্যারো, এই জিনিসটা কিন্তু রিজলভ হবে। কিন্তু এটা নিয়ে আমি খুব একটা আশান্বিত হতে পারছি না, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার ভালো না। কারণ আমি দেখেছি, আপনি দেখেছেন যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর নামে একটা সিঙ্গেল উইন্ডো করা হয়েছিল, যেটার আন্ডারে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্টিভিটি হবে একটা রুফের, একটা ছাদের নিচে। কিন্তু সেটা তো এখনও স্ট্রাগল করছে। মাত্র ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে আপনি যেটা হয়েছে, শুধু সার্টিফিকেট, লাইসেন্স অ্যান্ড পারমিট, সেটা শুধু অটোমেটেড হয়েছে। ইম্পোর্টে যে আমাদের এত সময় লাগে, প্রোডাক্ট রিলিজে যে অলমোস্ট 11 ডেজ লাগে পোর্ট থেকে ফ্যাক্টরি প্রিমিসেসে যেতে, সেই জিনিসগুলো কিন্তু এখনও ওটাই রয়েছে, উল্টো বেড়েছে। আগে 2022-এ ছিল 11 দিন। টাইম রিলিজ স্টাডি বলে একটা স্টাডি আছে, এটা কাস্টমসের স্টাডি। ওখানে দেখা গিয়েছে যে 2022-এ 11 দিন লাগতো পোর্টে মাল আসা থেকে শুরু করে ফ্যাক্টরিতে যাওয়া পর্যন্ত। এখন সেটা 14 থেকে 15 দিন হয়ে গেছে। হ্যাঁ, বিজনেসম্যানরা বলে আরও বেশি, 1 মাসও লাগে, এবং ডেমারেজ কস্ট দিতে হয়। তাহলে এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করছে, সেটার আসলে কী আউটকাম আমরা পেয়েছি? এই একই জিনিসই যদি সামনেও হয়, তাহলে তো এই যে সেন্ট্রাল ইন্টিগ্রেশন সিস্টেম, এটার কোনো সুফল আমরা পাবো বলে আশা করতে পারি না। বাট আমরা আশাবাদী হই, কারণ আপনি দেখেছেন এই বছর, চলতি অর্থ বছরে বেশ কিছু ডিজিটাইজেশনের ড্রাস্টিক পদক্ষেপ এনবিআর নিয়েছে। ট্যাক্স রিটার্ন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সম্পূর্ণ অটোমেটেড হয়েছে। আপনি কিন্তু ইচ্ছে করলেও এখন ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন দিতে পারবেন না। হ্যাঁ, অডিট সিস্টেম, অডিট সিলেকশন, যেটা আমরা বলি যে করদাতাদের হয়রানির একটা বড় বিষয়। কারণ ট্যাক্স অফিসার কিংবা ফিল্ড অফিসাররা অনেক সময় বলা হয় যে আপনার ফাইলটা অডিটে পড়ছে, অডিটে আমি ফেলবো না, তা আপনি কিছু আমাকে টাকা দেন ওটা থেকে বাদ দিয়ে দিব। এই ধরনের দুর্নীতির আর কোনো সুযোগ কিন্তু রাখেনি। যেহেতু একটার পর একটা অটোমেশন হচ্ছে, আমি আশা করি যে এই সেন্ট্রালাইজ এটা একটা কানেক্ট করবে সুতার মতো, বিন্দু 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 করে ডটগুলো
কানেক্ট করলে যেটা হবে যে এই ফাঁকি এবং কর অফিসের দুর্নীতি, রাজস্বর পেছনে নিজস্ব সবকিছুই কিন্তু দূরীভূত হবে এবং ব্যবসায়ী এবং জনগণের ভোগান্তিটা কমে আসবে, জনগণের ভোগান্তি এই কমবে। প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।